নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আচ্ছা, আমরা অনেকেই ঘুরতে ভালোবাসি, নতুন নতুন জায়গা দেখার আনন্দে মেতে উঠি। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যদি এক অচেনা জায়গায় হঠাৎ বিপদের সম্মুখীন হন, তখন কি করবেন? আজ রইল এমনই এক বাঙালি পরিবারের অভিজ্ঞতার গল্প, সাহিত্যিক মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কলমে হারা নিধি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শোনা যাক আজকের গল্প। শীত প্রায় শেষ হইয়া আসিয়াছে। কাশীধামে শিবরাত্রির বিষাণ বাজিয়াছে। শিবপুরী ভক্তবৃন্দের জয়ধ্বনিতে মুখর। দুর্গাপূজা ও বড়দিনের বিরাট পর্ব ফতে করিয়া কাশীর যে সকল দোকানদার, বাড়িওয়ালা, গোয়ালা, গাড়োয়ান, কুলি, গাঁটকাটা প্রভৃতি মাস 2-3 নিঝুম হইয়া ঝিমাইতেছিল, তাহারা আবার পরিপূর্ণ উৎসাহে কোমর বাঁধিয়া উপায়ের আসরে অবতীর্ণ। শিবরাত্রির 7-8 দিন পূর্বে দেরাদুন এক্সপ্রেসখানি যখন কাশী স্টেশনে আসিয়া থামিল, তখন গাড়িগুলির ভিতরের অবস্থা দেখিয়া স্টেশনের অসম সাহসী এবং এরূপ দৃশ্য দর্শনে সদা অভ্যস্ত অসীম সহিষ্ণু কর্মচারীগণ চমকিত হইলেন। যাত্রীবন্ধুগুলি, শিকারে সমাগত পাণ্ডা প্রভুগণ পরম পুলকিত মনে বোম ভোলানাথের নামে জয়ধ্বনি করিয়া ট্রেন হইতে অবতরণে তৎপর জনস্রোতে ঝাঁপাইয়া পড়িল। ট্রেনের শেষ ভাগে একখানি রিজার্ভ করা মধ্যম শ্রেণী হইতে 5 জন মাত্র প্রাণী প্ল্যাটফর্মে অবতরণ করিলেন। সেদিকে কুলি ও পাণ্ডার দৃষ্টি তখনও পড়ে নাই। কাশী স্টেশনে গাড়ি 2-3 মিনিটের বেশি দাঁড়ায় না। কাজেই এই 5টি প্রাণীর কর্তা কুলির পাত্তা না পাইয়া নিজেই ভৃত্যের সহায়তায় নিতান্ত ব্যস্তভাবে মালপত্র নামাইতে লাগিলেন। কর্তার স্ত্রী, তরুণী কন্যা ও পরিবারস্থ আরও একটি প্রৌঢ়া মহিলা মালপত্রগুলি গুছাইতে আরম্ভ করিলেন। যাত্রী যাইবার গেটের নিকট 27-28 বৎসরের এক ভদ্রবেশী যুবক দাঁড়াইয়াছিল। সহসা তাহার দৃষ্টি এই দিকে পড়িল। সে তখনই সবেগে সেই রিজার্ভ কামরার সম্মুখে আসিয়া প্রথমেই বক্র দৃষ্টিতে তরুণী কন্যার অপূর্ব মুখখানি দেখিয়া লইল। পরক্ষণে কামরার দিকে চাহিয়া ব্যস্তভাবে নিতান্ত পরিচিতের মতো বলিল, তাই তো, অনেকগুলো মাল যে এখনো রয়েছে দেখছি। ব্যস্ত হবেন না আপনারা, আমি সব নামিয়ে দিচ্ছি, এখনই ট্রেন ছেড়ে দেবে। যুবক তৎক্ষণাৎ গাড়ির মধ্যে ক্ষিপ্রভাবে প্রবেশ করিয়া সুকৌশলে অবশিষ্ট মালগুলি নামাইতে আরম্ভ করিল। ইতিমধ্যে গার্ডের বংশীধ্বনির সঙ্গে সঙ্গে ট্রেন ছাড়িয়া দিল। কিন্তু সেই সাহসী যুবক গতিশীল ট্রেনের কামরা হইতে সুশৃঙ্খলে সর্বশেষ 2টি ট্রাঙ্ক নামাইয়া ফেলিল। সপরিবার কর্তাটি প্রশংসমান নয়নে এই পরোপকারী প্রিয়দর্শন যুবার দিকে চাহিয়াছিলেন। কর্তা সস্নেহে এইবার তাহার কাঁধের উপর হাতখানি রাখিয়া অতি মিষ্ট স্বরে বলিলেন, বাবা, তুমি আজ যে উপকার করলে। বাধা দিয়া অতি বিনীতভাবে যুবক বলিয়া উঠিল, বিলক্ষণ, কি বলছেন আপনি? এই হাত দুখানাকে আপনার কাজে একটু লাগিয়ে দিয়েছি, এই মাত্র। এতে পয়সা খরচও হয়নি, কষ্টও বিশেষ কিছু করিনি। এ যদি না করব তাহলে মানুষ হয়ে জন্মেছি কেন? কথাগুলি দক্ষ অভিনেতার ভঙ্গিতে অতি হৃদয়গ্রাহী রূপে উদ্গার করিয়াই যুবা অদূরে দণ্ডায়মানা তরুণীর দিকে আরও একবার বক্র দৃষ্টিতে চাহিল। তরুণীও তাহাদের সাহায্যকারী এই মিষ্টভাষী যুবার দিকে চাহিয়া তাহার অপূর্ব ভঙ্গিপূর্ণ কথাগুলি নিবিষ্ট মনেই শুনিতেছিল।
যুবার বক্রদৃষ্টি তাহার মুখের উপর পড়িবা মাত্র তরুণী দৃষ্টি ফিরাইয়া লইল। কর্তা যুবকের কথায় মুগ্ধ হইয়া বলিলেন, তুমি প্রাণের মায়া ত্যাগ করে চলন্ত ট্রেন থেকে জিনিস নামিয়ে এনেছ। জানা নেই, চেনা পরিচয় নেই, তবু তোমার এত দরদ। বাবা বিশ্বনাথ তোমার স্বাস্থ্য অটুট রাখুন। জিজ্ঞাসা করতে পারি কি বাবা, তোমরা? ঈষৎ হাসিয়া যুবা বলিল, কুণ্ঠিত হয়ে এ কথা জিজ্ঞাসা করছেন কেন বলুন তো? সহাস্যে কর্তা বলিলেন, বলতে কিছুমাত্র আপত্তি নেই বাবা। আজকাল শুনতে পাই না আমার জাতের কথা জিজ্ঞাসা করা নাকি অভদ্রতা। যুবা বলিল, এই কথা মিথ্যে নয়, কাশিতেও এ রোগ ঢুকেছে, কিন্তু আমি সে দলের নই। আমার নাম শ্রী গোবর্ধন রায়, জাতি ব্রাহ্মণ। সসম্ভ্রমে এবং সশ্রদ্ধায় কর্তা বলিয়া উঠিলেন, তাহলে তো প্রাতঃপ্রণাম করতে হবে রায়মশাই। গৃহিণী এতক্ষণ চুপ করিয়াছিলেন, এইবার তিনিও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার দেখা দেখি প্রৌঢ়া মহিলাটি, এমনকি ভৃত্য সেই ব্রাহ্মণ যুবার উদ্দেশ্যে কঙ্করময় প্ল্যাটফর্মে কপাল ঠেকাইয়া লইল। গৃহিণী বলিলেন, শিখা, তুই চুপটি করে দাঁড়িয়ে আছিস, বাবাকে গড় করলিনি? কর্তার এই তরুণী কন্যার নাম শিখা, বয়স 18-19 হইবে। পরিপূর্ণ অটুট স্বাস্থ্য ও উচ্ছ্বসিত সৌন্দর্যের জোয়ার তার সর্বদেহে তরঙ্গায়িত হইতেছিল। মায়ের কথায় কন্যার অপাঙ্গে হাসির একটা ছটা খেলিয়া গেল। কয়েক মুহূর্তের পরিচয়ে এই অপরিচিত যুবাটিকে একেবারে দেবতার আসনে তুলিতে দেখিয়া সম্ভবত শিখা চমৎকৃত হইয়া থাকিবে। সম্ভবত এজন্য সে একটু কৌতুকও অনুভব করিতেছিল। মাতৃবাক্যে শিখা একবার কৌতুক ভরা নেত্রে এই নূতন দেবতাটির উপর একটু কটাক্ষ করিয়া নবনীত কোমল সুগৌর করযুগলখানি সীমন্তে তুলিয়া দেবতার মর্যাদা রক্ষা করিলেন। গোবর্ধন কয়েকজন কুলিকে ডাকিয়া আনিয়া সমস্ত মালপত্র তাহাদের মাথায় চাপাইয়া কর্তা ও তাহার পরিজনকে লইয়া প্ল্যাটফর্মের বাহিরে স্টেশনের হাতায় আসিয়া দেখিল একখানি গাড়িও খালি নাই। তখন বহু যাত্রী মালপত্র লইয়া পথের উপর গাড়ির অভাবে অবসন্নভাবে বসিয়া আছে। কর্তা বলিলেন, এখন উপায়? গোবর্ধন জিজ্ঞাসা করিল, আপনারা কোথায় উঠবেন স্থির করেছেন আগে তাই বলুন তো? কর্তা বলিলেন, স্থির তো কিছুই করিনি রায়মশাই, বিশ্বনাথের টানে বেরিয়ে পড়েছি। বাঙালি টোলায় গিয়ে একটা বাসা টাসা ভাড়া করে নেবার ইচ্ছা আছে। এখন গাড়ি তো পাওয়া যাচ্ছে না, সঙ্গে এইসব লটবহর, যাই কি করে? গোবর্ধন বলিল, বড়ই ভুল করেছেন কর্তামশাই। পূজায়, বড়দিনে, গ্রহণে আর শিবরাত্রির সময় কাশীতে বাড়ি খালি পাওয়া যায়। আগে থাকতে বাড়ির ব্যবস্থা না করে যারা কাশীতে সপরিবারে আসেন তাদের খুবই অসুবিধা ভোগ করতে হয়। কর্তা বলিলেন, পয়সার জন্য কিছু আসে যাবে না, যেমন তেমন একখানা বাড়ি পেলেই হলো রায়মশাই। এখন ভাবনা এই, যাওয়া যায় কি করে? বেলাও ক্রমশ বাড়ছে। গোবর্ধন বলিল, এক কাজ করা যাক কর্তামশাই, গাড়ি এখন পাওয়া যাবে না, কাছেই তো গঙ্গা, চলুন আপনাকে নৌকা করে পৌঁছে দিই। কুলিরাও গোবর্ধনের এই সমীচীন উক্তির সমর্থন করিল। নৌকা করিয়া গঙ্গার উপর দিয়া গঙ্গা তটবর্তী ঘাটগুলি দেখিতে দেখিতে যাইবার কল্পনায় কর্তা ও গৃহিণী অত্যন্ত আনন্দ অনুভব করিতে লাগিলেন। কর্তা গদগদ কণ্ঠে বলিলেন, বাবা বিশ্বনাথ তোমাকে মিলিয়ে দিয়েছেন। গঙ্গা সৈকতে এই যাত্রীদল অবতরণ করিতে না করিতেই মাল্লার দল তাহাদিগকে পরিবেষ্টন করিল।
কর্তা দশাশ্বমেধ ঘাটে নামিবার অভিপ্রায় প্রকাশ করিবা মাত্র মাল্লারা স্ব নৌকা দেখাইয়া দর হাঁকিতে লাগিল। 10 টাকা হইতে 5 টাকায় দর নামিল। শেষে গোবর্ধন একজন পরিচিত মাল্লার হাত ধরিয়া একটু তফাতে লইয়া গিয়া বিজ্ঞের মতো কি কথাবার্তা কহিল। পরক্ষণেই তাহাকে রাজি করাইয়া কর্তার নিকট আসিয়া বলিল, এরই নৌকায় উঠুন কর্তা, 3 টাকা দেবেন। কর্তা সানন্দে সপরিবারে নৌকায় উঠিলেন। গোবর্ধন বিশেষভাবে তদবির করিয়া মালপত্র উঠাইয়া দিল। কুলিরা এহেন গুরুকার্য সমাধার দক্ষিণাস্বরূপ 10 টাকা বকশিস চাহিল। সবিস্ময়ে কর্তা বলিলেন, 10 টাকা? গোবর্ধন কর্তার পাশে গিয়া চুপি চুপি বলিল, আপনি এদের সঙ্গে দর কষাকষি করতে পারবেন না। আমাকে গোটা 3 টাকা দিন, দেখি 1 টাকার রেজো কি বরং দেবেন। বিনা বাক্য ব্যয়ে কর্তা পকেট হইতে 2টা টাকা, একটা আধুলি ও 8টা আনি বাহির করিয়া গোবর্ধনের হাতে দিলেন। গোবর্ধন কুলিদের ডাকিয়া পূর্বোক্ত সোপান ধরিয়া রাস্তার উপর উঠিল এবং 4 জন কুলিকে মিঠে কড়া কথায় বাধ্য করিয়া 1টা টাকা দিয়া বিদায় করিল। তাহার পর নৌকার কাছে আসিয়া কর্তার হস্তে 6টা আনি ফেরত দিয়া বলিল, বেটারা সব পেয়ে বসেছে, আর কলকাতার বাবুরাই তো এদের লোভ বাড়িয়ে দিয়েছে। 5 টাকার কমে কিছুতেই নেবে না, জোর জবরদস্তি করে 2 টাকা 10 আনা দিয়ে বিদায় করেছি। কর্তা প্রসন্নভাবে বলিলেন, বেশ করেছ বাবা, এখন তাহলে বিশ্বনাথের নাম নিয়ে রওনা হওয়া যাক। আমাকেও কি সঙ্গে যাবার দরকার হবে কর্তা মশাই? গোবর্ধনের কথায় কর্তা উত্তর দিবার পূর্বেই গৃহিণী বলিয়া উঠিলেন, সে কি বাবা, কষ্ট যখন গোড়া থেকেই করে আসছ, তখন তো তোমাকে নিষ্কৃতি সহজে দিচ্ছি না। বিশ্বনাথ তোমাকেই যে আমাদের অভিভাবক করে পাঠিয়েছেন বাবা। কর্তা বলিলেন, কাশীতে আমরা এই প্রথম আসছি, পথঘাট কিচ্ছু জানি না। তোমাকে কষ্ট দেওয়া হবে তা জেনেও হঠাৎ তো ছাড়তে সাহস পাচ্ছি না বাবা। বিশেষ ক্ষতি হবে কি আমাদের সঙ্গে বাঙালি টোলা পর্যন্ত গেলে? গোবর্ধন কয়েক মুহূর্ত কি যেন ভাবিয়া লইয়া ঈষৎ কুণ্ঠার সহিত বলিল, না, এমন বিশেষ কিছু ক্ষতি হবার নয়। আমার যা কাজ তা পরে করলেও চলে যাবে, আর আমার বাসাও তো বাঙালি টোলায়। তা চলুন। গোবর্ধন নৌকায় উঠিয়া আসিল। কথায় কথায় কৌশলক্রমে গোবর্ধন কর্তার পরিচয় জানিয়া লইল। কর্তার নাম রাজীবলোচন মণ্ডল, জাতিতে মাহিষ্য। কলিকাতার সান্নিধ্যে ইহার জমিদারি। কলিকাতাতেও ভূসম্পত্তি ও কয়েকখানি বড় বড় বাড়ি আছে। ইহারা নবাবী আমলের প্রাচীন জমিদার। নাম ডাক যথেষ্ট, কলিকাতাতেই বেশিরভাগ থাকেন। গোবর্ধন বলিল, আমিও 24 পরগনার লোক, আমার আদি নিবাস বেহালায়। আপনার নাম আমি আগেই শুনেছি, আজ আপনাকে দেখে আমি ধন্য হয়েছি। রাজীবলোচন বলিলেন, অমন কথা বলো না বাবা। ঈশ্বর আমাকে একটু ঐশ্বর্য দিয়েছেন বলেই যে আমাকে 10 ধাপ উঁচুতে তুলে আমার সঙ্গে সসম্ভ্রমে কথা কইতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই। পুরুষানুক্রমে আমরা তোমাদেরই তো দেবতার মতো ভক্তি করে আসছি। আমি ধন্য হয়েছি কাশীতে এসে প্রথম ব্রহ্মদর্শন করে। গোবর্ধন সসম্ভ্রমে বলিল, না, আপনি বনেদি বংশের বংশধর, তাই আপনার মুখে কথা শুনতে পেলুম। আপনি অতি মহৎ, অতি সজ্জন, অতি ভাগ্যবান। রাজীবলোচন শিহরিয়া উঠিলেন। গাঢ়স্বরে বলিলেন, ভুল বলেছ বাবা, ভুল। আমি অতি দীন, অতি অধম, অতি দুর্ভাগ্য। আমার দুঃখের কথা শুনলে পাষাণও গলে যায় যে। সবিস্ময়ে গোবর্ধন বলিল, সে কি?
শুধু পয়সা থাকলেই কি মানুষ ভাগ্যবান হয় মনে করো? ভগবান আমাকে পয়সা দিয়েছেন, নাম দিয়েছেন, মান সম্ভ্রমও দিয়েছেন যথেষ্ট, কিন্তু শান্তি মোটেই দেননি। ওই মেয়েটি দেখছো, ওই আমার একমাত্র সন্তান। আমি একে ছেলের মতো আদরে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, রূপবান বিদ্বান পাত্রের হাতেও একে সম্প্রদান করেছি। জামাইকে আমি কাছে রেখে জমিদারির কাজ শিখাচ্ছিলাম। অমন বাধ্য সুশীল মেধাবী ছেলে সচরাচর দেখা যায় না। কিন্তু আমার দুর্ভাগ্যক্রমে কলকাতায় সেই নন কোঅপারেশনের হুজুগ উঠল। অমনি জামাই আমার 2 ছত্রের একখানি চিঠিতে দেশের ডাকে চললেন লিখে বিরাগী হয়ে পালিয়ে গেল। সেই থেকে আর কোনো সন্ধান নেই। খুঁজতে কোথাও বাকি রাখিনি। আমাদের এই যে কাশীতে আসা শুধু শিবরাত্রি দেখার উদ্দেশ্যে নয়, এই কাশীতেই সে লুকিয়ে আছে এই কথা কোনো সূত্রে জানতে পেরে শিবরাত্রিকে উপলক্ষ করে এখানে এসেছি বাবা। গোবর্ধনের মনোরাজ্যে এতক্ষণ এক অপূর্ব ভাবের তরঙ্গ বহিতেছিল। বৃদ্ধের কথা প্রসঙ্গে শিখার সংকোচশূন্য আরক্ত মুখখানির উপর সে ঘন ঘন দৃষ্টি নিক্ষেপ করিতেছিল, যেন এই পতি পরিত্যক্তা তরুণীর মর্মন্তুদ কাহিনী তাহাকে কতই না অভিভূত করিয়া ফেলিয়াছে। বৃদ্ধের কথা শেষ হইবা মাত্র সে আর্তস্বরে বলিয়া উঠিল, বলেন কি? আহা, এমন দেবীর মতো স্ত্রীকে তিনি পরিত্যাগ করে গেলেন। আচ্ছা, আপনি বললেন তিনি কাশীতেই আছেন শুনেছেন, তার নামটা কি? এর চেহারাটা কিরকম বলুন তো? বৃদ্ধ বলিলেন, অরিন্দম হালদার তার নাম। দিব্যি লম্বা চওড়া চেহারা, গৌরবর্ণ, খুব বলবান। বয়স এতদিনে হবে প্রায় 29 বছর। কান দুটো খুব বড় বড়। সোৎসাহে গোবর্ধন বলিল, নাকটাও বাঁশির মতো বেশ লম্বা কি, আর মাথায় চুল খুব বড়, এ বাউরির মতো ঘাড় পর্যন্ত লতানো। বৃদ্ধ বলিলেন, হ্যাঁ, নাকটা লম্বা বটে, কিন্তু চুল সে বরাবরই ছোট করে কাটত, আর গোঁফটাও রাখত না। তা তুমি কি বাবা? গোবর্ধন বলিল, তা হতে পারে, হয়তো চুল এখন বড়ই রেখেছেন, কিন্তু ঠিক এই চেহারার একটি লোকের সঙ্গে আমার পরিচয় আছে। আমার খুব বিশ্বাস। সকলের চক্ষুই এখন গোবর্ধনের মুখের উপর, সবাই উদ্গ্রীব। বৃদ্ধ বলিলেন, সে কোথায় থাকে বাবা? এখনো আছে এখানে? গোবর্ধন বলিল, তিনি কোথায় থাকেন তা তো ঠিক বলতে পারবো না, কেননা তিনি এক স্থানে থাকেন না, তবে কাশীতে বছরের অর্ধেকেরও বেশি থাকেন। আমাকে তিনি ছোট ভাইয়ের মতো ভালোবাসেন, আর কাশীতে এলেই দয়া করে আমার বাসাতেই ওঠেন। তার আগেকার নাম বা পরিচয় সম্বন্ধে কিছুই বলেন না, বলতে মোটেই চান না। এখন তার নাম ইন্দ্রস্বামী। দেশের কাজেই তিনি নানা স্থানে ঘুরে বেড়ান, এও শুনেছি। অন্নকূটের পর তিনি কাশী থেকে চলে গেছেন। খুব সম্ভব এই শিবরাত্রিতেই আবার আসবেন। এবার এলেই সব জানা যাবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আপনাদের জামাইকে খুঁজে বার করবই, যদি তিনি কাশীতে থাকেন। গৃহিণী গদগদ স্বরে বলিলেন, এমন দিন কি হবে? হয়তো শিখার আমার দুঃখের অবসান হবে বাবা। বিশ্বনাথ, মা অন্নপূর্ণা বুঝি এতদিনে মুখ তুলে চেয়েছেন, নইলে আমরাই বা হঠাৎ কাশী আসবো কেন বাবা? আর বাবা, তোমার সঙ্গেই বা এভাবে দেখা হবে কেন? তোমার কৃপাতেই যেন আমরা আমাদের হারা নিধিকে ফিরে পাই। রাজীব লোচন বিশ্বনাথের উদ্দেশ্যে করযুগল মস্তকে স্পর্শ করিয়া বলিলেন, সবই বিশ্বনাথের ইচ্ছা। দ্বীপ্রহর হয় হয়,
এমন সময় নৌকা আসিয়া দশাশ্বমেধ ঘাটে ভিড়িল। গোবর্ধন আরোহীগণকে কিছুক্ষণ নৌকায় অপেক্ষা করিতে বলিয়া বাসার সন্ধান করিতে নৌকা হইতে নামিয়া পড়িল। ঘাটের উপর দিয়া রাস্তায় উঠিয়া সে একবার নৌকার দিকে ফিরিয়া দাঁড়াইল। কর্তাকে উদ্দেশ্য করিয়া উচ্চস্বরে বলিল, ব্যস্ত হবেন না, এখনই আমি বাসা ঠিক করে লোকজন নিয়ে আসছি। অতঃপর দ্রুত পদে সে কালীতলায় আসিয়া মন্দিরের সম্মুখে দাঁড়াইল। পকেট হইতে একটি পয়সা বাহির করিয়া মায়ের পদতলে নিক্ষেপ করিয়া করজোড়ে করুণ স্বরে ডাকিল, মা, তোমারই প্রসাদে আজ আমার সুপ্রভাত। জবর শিকার জুটিয়ে দিয়েছ মা। দেখো মা, যেন শেষ রক্ষা হয়, মনস্কামনা আমার সিদ্ধ হয়। কালীতলার সম্মুখ দিয়া খালিশপুরার রাস্তা গিয়াছে। গোবর্ধন দ্রুত পদে কিছুদূর অগ্রসর হইয়া দক্ষিণ পার্শ্বে একটি বড় গলিপথে খালিশপুরায় একখানি বড়সড় ত্রিতল বাড়ির সম্মুখে আসিয়া সজোরে কড়া নাড়িতে লাগিল। সদর দরজার ছিটকিনির সুতায় ত্রিতলের বারান্দা হইতে টান পড়িল। দরজা খুলিয়া গেল। উপর হইতে প্রশ্ন হইল, কে? গোবর্ধন সোল্লাসে বলিয়া উঠিল, আমি গোবর্ধন, তর্করত্ন মশাই। নমস্কার, খবর আছে, নেবে আসুন একবার। সিঁড়িতে খড়ম বাজিয়া উঠিল। তর্করত্ন মহাশয় সদর দরজার সম্মুখে আসিয়া জিজ্ঞাসিলেন, কি সংবাদ? গোবর্ধন বলিল, ঘর চাই, ভদ্র ভাড়াটে, বেশি দিন থাকবে। 5টি মাত্র প্রাণী, কর্তা, গিন্নি, মেয়ে, রাঁধুনি আর চাকর। কিন্তু পুরো একটা তলা ছেড়ে দিতে হবে। তেতলা হলেই ভালো হয়, দিতে পারবেন? তর্করত্ন মহাশয় সমস্ত মুখখানি রীতিমতো সংকুচিত করিয়া কয়েক মুহূর্ত কি ভাবিলেন। তাহার পর খুব গম্ভীরভাবে মাথা নাড়িতে নাড়িতে উত্তর করিলেন, সকাল থেকে এই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। সবাই বলে ঘর চাই। আরে বাপু, আর পাই কোথায়? 1 তলা 2 তলা সব ভরে গেছে। নিজেদের ঘরগুলো পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। গিন্নি, ছেলেপুলে আর রান্না বান্না নিয়ে 2 তলার বারান্দায় আশ্রয় নিয়েছি। বৈঠকখানা থেকে 2 কেতা ভাড়া তোলবার ব্যবস্থা করেছি। তক্তপোষের পায়ার নিচে 3খানা করে ইট দিয়ে উঁচু করে দিয়েছি, যাতে উপরেও ভাড়াটে থাকে। বুঝেছ ভায়া? গোবর্ধন হাসিয়া বলিল, আগে হ্যাঁ, তা বুঝেছি। এখন আমার সম্বন্ধে আপনি কি বুঝলেন তাই বলুন। আমার যাত্রীরা কিন্তু নৌকায় অপেক্ষা করছে। তর্করত্ন মহাশয় বলিলেন, বটে, তা পুরো তেতলাটা খালি ছিল, আর এখনো যে নেই তা নয়। কিন্তু আজই একটু আগে একজনকে কথা দিয়েছি, পাকা কথাই হয়ে গেছে। ভাড়া দিনে 1.5 টাকা। গোবর্ধন বলিল, টাকা তার জমা দিয়ে গেছে? তর্করত্ন বলিলেন, জমা না দিলেও কথাটা পাকা হয়ে গেছে, ওবেলা টাকা দেবে। তবে তুমি যদি রোজ 2 টাকা দেওয়াতে পারো তাহলে বিবেচনা করতে পারি। কিন্তু তাদের অন্তত 15 দিন থাকতে হবে, আর টাকাটা আগুড়ি দেওয়া চাই। গোবর্ধন বলিল, তাই হবে, কিন্তু আমারও একটা কথা আছে। তোমার আর এর মধ্যে কোনো কথা থাকতে পারে না ভাই। তুমি এর ওপর যা পারো করে নিও। গোবর্ধন হাসিয়া বলিল, আরে সেই কথাই আপনাকে বলছি, শুনুন। আপনি রোজ 3 টাকা হিসেবে ভাড়ার কথা বলবেন। 2 টাকা আপনার, 1 টাকা আমার। বিস্ময়ে 2 চক্ষু বিস্ফারিত করিয়া তর্করত্ন মহাশয় বলিলেন, হ্যাঁ, আমার বাড়ি, আমি তার ভাড়া পাবো 2 টাকা,
আর তুমি তার দালালি নেবে 1 টাকা। হে বড় অন্যায়। গোবর্ধন জবাব দিল, তা তো বটেই। বেশ, অন্য বাড়ি আমি দেখছি। এ ভাড়ায় অনেকে সেধে বাড়ি দেবে। তর্করত্ন মহাশয় বিচলিত স্বরে বলিয়া উঠিলেন, আহা হা, চট কেন ভায়া? আমি কি বাড়ি দিতে নারাজ? একেবারে মূলো তোলা করে খেতে নেই, বুঝে সুঝে হিসেব করে খেতে হয়। গোবর্ধন বলিল, সে উভয়তই তর্করত্ন মশাই। কাষ্ঠ হাসি হাসিয়া তর্করত্ন মহাশয় বলিলেন, তা বটে। আচ্ছা ভায়া, যাও, তোমার মক্কেলদের নিয়ে এসো। আমি ততক্ষণ ঘরগুলো সাফ করবার ব্যবস্থা করি। সাফাই খরচটা কিন্তু পাওয়া যায় ভায়া, সেটা কিন্তু আধা আধি বকরা, বুঝলে? তাতে আটকাবে না, বলিয়া গোবর্ধন চলিয়া গেল। তর্করত্ন মহাশয়ের বাড়ির ত্রিতলে রাজীবলোচন মণ্ডল সপরিবার আশ্রয় লইয়াছেন। 3খানি ছোট ছোট কামরা, তাহারা ট্রেনের যে কামরা রিজার্ভ করিয়া আসিয়াছিলেন তাহা অপেক্ষা কোনো অংশেই বড় নহে। 2 দিক বন্ধ, 2 দিক খোলা। ছাদের এক পার্শ্বে টিনের ছাদ দেওয়া ক্ষুদ্র রন্ধনাগার, তাহারই একধারে টিনের দেওয়াল দেওয়া আড়াল করা ভাঁড়ার। আরও এক পার্শ্বে ক্ষুদ্র কলঘর আর স্নানের ঘর। 15 দিনের অগ্রিম ভাড়া 45 টাকা এবং সাফাই খরচ 3 টাকা, মোট 48 টাকা দাখিল করিয়া তবে মণ্ডল মহাশয় গৃহপ্রবেশের অধিকার পাইয়াছেন। কয়দিনের নিত্য যাতায়াতে ও মেলামেশায় গোবর্ধন এই পরিবারের অন্তরঙ্গ হইয়া পড়িয়াছে। তাহার যত্ন ও সর্ববিষয়ে নিখুঁত দৃষ্টি, উপযাচক হইয়া প্রত্যেক প্রয়োজনীয় জিনিস কিনিয়া আনিয়া দিবার আগ্রহ এবং সকলেরই সহিত তাহার আন্তরিকতা এই নবাগত প্রবাসী পরিবারকে মুগ্ধ করিয়াছে। ইতিমধ্যে সে সকলের সহিতই ঘনিষ্ঠ সম্পর্ক পাতাইয়া লইয়াছে। আশৈশব গোবর্ধন পিতৃমাতৃহীন, আপনার বলিতে তাহার কেহ নাই। তাই পিতৃতুল্য রাজীবলোচনকে সে এখন বাবা বলিয়া সম্ভাষণ করে। সেই সূত্রেই গৃহিণী তাহার মা হইবেন এ কথা বলাই বাহুল্য। গৃহিণীর আশ্রিতা স্বজাতিয়া পাচিকা হইয়াছে তাহার দিদি। কিন্তু সর্বাপেক্ষা বিস্ময়ের বিষয় এই, তরুণী সুন্দরী শিখার সঙ্গে সে বাছিয়া বাছিয়া সম্পর্ক পাতাইয়াছে বৌদি। গৃহিণীকে গোবর্ধন বুঝাইয়াছে যে তাহার জামাতা যে তাহারই সেই দাদা, তাহাতে তাহার কিছুমাত্র সন্দেহ নাই। কাজেই শিখাকে সে বৌদি বলিয়াই ডাকিবে। শিখারও চিত্তে প্রথমত যে সংকোচ ছিল, গোবর্ধনের ব্যবহারে তাহা ক্রমশ অন্তর্হিত হইল। গোবর্ধনের কথা কহিবার কৌশলপূর্ণ বিচিত্র ধারা, কাশীর লাইব্রেরি সমূহ হইতে উপযাচকভাবে গ্রন্থাদি সংগ্রহ করিয়া যোগান দেওয়া এবং সর্বোপরি তাহার প্রতিবাদহীন কোমল বিনম্র ব্যবহার শিখাকে তাহার প্রতি অনেকটা আকৃষ্টও করিয়াছে। প্রয়োজন না থাকিলেও গোবর্ধন অনেক সময়তেই মণ্ডল মহাশয়ের বাসায় উপস্থিত থাকিত। গল্প গুজবে, কাশীর কথায় শিখার সহিত তাহার আলাপ ভালোই জমিত। কিন্তু যখনই শিখা এই আলাপের ভিতর দিয়া নিজের সাহিত্যের ভাণ্ডার খুলিয়া বসিত, তখন এহেন বিচক্ষণ বাকপটু গোবর্ধনকে একেবারে বেকুব হইতে হইত। তখনই নানাবিধ প্রয়োজনীয় কার্য তাহার স্মরণ পথে উদিত হইয়া তাহাকে অভিভূতের মতো অন্যত্র টানিয়া লইয়া যাইত। কলেজের শিক্ষায় শিক্ষিতা বিদুষী শিখা গোবর্ধনের শিক্ষা দীক্ষার দৌড় কতদূর এবং কোথায় তাহার দুর্বলতা তাহা বেশ বুঝিয়া লইয়াছিল। সেই জন্য যখনই গোবর্ধনের উপস্থিতির দীর্ঘতা বা আন্তরিকতার বাড়াবাড়ি তাহার পক্ষে বিরক্তিকর বোধ হইত, তখনই সেই আলোচ্য বিষয়ের মোড় ঘুরাইয়া তাহাকে উচ্চ সাহিত্যের এমন প্রস্তরবদ্ধ পথে লইয়া তুলিত যে
বেচারা গোবর্ধন তখন কার্যের অছিলায় পলাইবার পথ পাইত না। গোবর্ধন মনে করিয়াছিল সে এই স্বামী পরিত্যক্তা সুন্দরী কৈবর্ত যুবতীর হৃদয়দুর্গ তাহার স্বভাবসিদ্ধ বাকচাতুর্যের সাহায্যে সহজেই জয় করিয়া লইবে। শিক্ষার কথা রাজীব লোচনের মুখে শুনিয়া সে মনে করিয়াছিল সাধারণ লেখাপড়া জানা মেয়েদের মতো এই মেয়েটিরও শিক্ষার দৌড় রামায়ণ মহাভারত বা বড়জোর সোজা সোজা নাটক নভেল পড়িবার দক্ষতা পর্যন্ত। কিন্তু আলাপ সূত্রে যখন এই তরুণী শেলি, শেক্সপিয়ার, টেনিসনের লেখা লইয়া আলোচনা আরম্ভ করিত, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র ও রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদার প্রসঙ্গ তুলিত, তখন গোবর্ধন বেশ বুঝিয়া লইল যে এ হাটে বেশাতি করিতে আসা তাহার পক্ষে নিতান্ত ঝকমারির কাজ হইয়াছে। শিখার পিতা রাজীব লোচন যদিও ইদানিং শহরের সংস্পর্শে আসিয়া শহরের রীতিনীতির সহিত পরিচিত হইয়াছিলেন, তথাপি তিনি আবাল্যের সংস্কার সংকুল সনাতন বিধি ব্যবস্থাগুলির অধিকাংশই মানিয়া চলিতেন। শহরে থাকিয়াও শহরের আবহাওয়ায় পরিপুষ্ট কৃত্রিমতা ও আভিজাত্যের স্পর্ধার সহিত পরিচিত হইবার অবকাশ তিনি পান নাই। তিনি যাহাকে দেখিতে পারিতেন না, কদাচ তাহার সংস্পর্শে যাইতেন না, কিন্তু যাহার সহিত খাপ খাইত তিনি প্রাণ খুলিয়া তাহার সহিত মিশিতেন। মনের কোনো প্রান্তে তাহার সম্বন্ধে কোনো সন্দেহ পোষণ করিতেন না। তাহার চরিত্রের আরও একটা বিশেষত্ব ছিল, উপকারকের প্রতি অসীম কৃতজ্ঞতা। কোনো প্রকারে উপকারককে সাহায্য করিবার অবকাশ পাইলে তিনি আপনাকে ধন্য মনে করিতেন। সরল উদার মহানুভব মানুষটির প্রকৃতিগত মহত্ব বা দুর্বলতার সুযোগ লইয়া তাহাকে উত্তম রূপে আয়ত্ত করিতে কাশীর এই কৃতিমান ভদ্রবেশী ভাম্পায়ার সুচতুর গোবর্ধনকে কিছুমাত্র বেগ পাইতে হয় নাই। গৃহিণীর প্রকৃতিও স্বামীর প্রকৃতির অনুরূপ ছিল। তিনি কাহাকেও কখনো উঁচু কথাটি পর্যন্ত কহিতে পারিতেন না, কাহাকেও তিনি সন্দেহ করিতেও জানিতেন না। নিঃসম্পর্কীয় পথে পরিচিত গোবর্ধনের মতো যুবাকে তাহার বিবাহিত যুবতী কন্যার সহিত অবাধে অসংকোচে মেলামেশা করিতে দেখিয়াও তিনি মনে কিছুমাত্র সংশয় পোষণ করিতেন না। তাহার মেয়ে যে কখনো খারাপ হইতে পারে, আর গোবর্ধনের মতো এমন পরোপকারী সন্তান যে তাহাদের কোনো অনিষ্ট করিতে পারে, এ কল্পনাকেও তিনি মনের মধ্যে আমল দিতে পারেন নাই। কিন্তু শিখার প্রকৃতি ছিল পিতামাতার প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। শিক্ষার প্রভাবে অথবা কলেজের বিভিন্ন সমাজের শিক্ষিতা মেয়েদের সংস্পর্শে আসার ফলে সে পিতামাতার প্রকৃতিগত মহত্বকে তাহাদের মনের দুর্বলতা ভাবিয়া মনে মনে ক্ষুণ্ণ হইত। গোবর্ধনের প্রতি কার্যে নিঃস্বার্থ পরোপকার করিবার ইচ্ছা দেখিতে পাইলেও শিখা কিন্তু তাহার এই অযাচিতভাবে সকল ভাই ফরমাস খাটা অথবা ব্যাপকভাবে সর্বদা তাহাদের সাংসারিক সকল কার্যের সংস্পর্শে থাকার মধ্যে পরার্থপরতার মর্ম গ্রহণ করিতে অক্ষম হইত, এবং তাহারই রূপের শিখা ও তাহার পিতার অর্থের প্রভাবই যে গোবর্ধনকে একান্ত অভিভূত করিয়াছে, তাহা হৃদয়ঙ্গম করিতে শিখার বিলম্ব হয় নাই। তথাপি এই অশিক্ষিত পটু যুবকটির ভাবভঙ্গি, ভব্যতাজনক চালচলন এবং সুশিক্ষিতের মতো সুসঙ্গত কথাবার্তা শিখার সন্দিগ্ধ অন্তরকেও তাহার পক্ষপাতী করিয়া তুলিয়াছিল। একদিন শিখা কৌতূহল বশে কথায় কথায় গোবর্ধনকে জিজ্ঞাসা করিল, আচ্ছা ঠাকুরপো, তুমি তো নিজেই স্বীকার করেছ কখনো স্কুলে বই নিয়ে বসনি, ইংরাজি অক্ষরও তুমি চেনো না, কিন্তু তোমার কথা শুনে মনে হয় তুমি যেন সদ্য কলেজ থেকে বেরিয়ে এসেছ। এসব কথা শিখেছ কোথায় শুনি? গোবর্ধন কিছুমাত্র অপ্রতিভ না হইয়া বেশ সরল ও খোলাখুলিভাবে বলিল,
বিদ্যে আমার শুধু তোমার কাছেই ধরা পড়ে গেছে বৌদি, নতুবা এ পর্যন্ত কেউ আমার এত বড় চালাকি ধরতে পারেনি। ছেলেবেলা থেকে মা বাপ হারা, স্কুলে পড়াবে কে বলো? ছেলে বয়সেই শখের থিয়েটারের আখড়ায় ঢুকলুম। সেটা আখড়া হলেও ছিল অনেকটা স্কুলেরই মতো। পাঠ পাওয়ার সঙ্গে সঙ্গে মাস্টারের চেষ্টায় বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে পাঠ পড়বার বিদ্যে পর্যন্ত লাভ করা গেল। আর এই সূত্রেই অনেক লেখাপড়া জানা লোকের সংস্রবে এসে কথার মারপ্যাঁচ আর লোক বুঝে কথা বলবার ধারাটা আয়ত্ত করে নেওয়া গেছে। হাসিয়া শিখা বলিল, বটে, তাই বলো, থিয়েটারের ফেরত তুমি। দেখো, একবার আমাদের কলেজে দেশের ফ্লাডে সাহায্য করবার জন্য আমরা থিয়েটার করি। তার রিহার্সালের সময় স্টার থিয়েটারের একজন নামজাদা অ্যাক্টরকে আনা হয় মোশন শেখাবার জন্য। যেমন তার চেহারার পরিপাট্য, তেমনই কেতা দুরস্ত চাল। রোজই তিনি একখানা কেতাব হাতে করে আসতেন। বাংলা কেতাব নয়, ফ্রেঞ্চ, ইংলিশ, জার্মান, রাশিয়ান অথরদের নামজাদা বই। আমরা তো দেখে অবাক হয়ে ভাবতুম, না জানি কত বড় পণ্ডিত। শেষে একদিন হঠাৎ একটা সামান্য কথায় তার বিদ্যে প্রকাশ হয়ে পড়ল। তখন জানা গেল তিনি মোটেই ইংরেজি জানেন না। আর তখন আমাদের হাসির কি ধুম। তিনি আর সেমুখ হননি। বিজ্ঞের মতো গোবর্ধন বলিল, এই জন্যই বিবেকানন্দ বলে গেছেন, চালাকির দ্বারা কোনো কাজ করা যায় না। শিখা একটু মুচকিয়া হাসিয়া বলিয়া উঠিল, অমন কথা বলো না ঠাকুরপো, তোমার উপর তাহলে ঘা পড়ে যে। গোবর্ধন নির্বাক নয়নে শিখার চপল হাস্যময় মুখখানির দিকে কয়েক মুহূর্ত চাহিয়া রহিল। সেদিন আর আলাপ ভালো জমিল না। সন্ধ্যার একটু আগে বিদায় লইয়া গোবর্ধন বাসায় ফিরিয়া আসিল। খালিশপুরার বড় রাস্তার মাঝামাঝি অংশ হইতে একটি সরু গলি বাহির হইয়াছে। গলিটি কুকুর গলি নামে পরিচিত। এই গলির ভিতর একখানি জীর্ণ দোতলা বাড়ি। গোবর্ধন পকেট হইতে চাবি বাহির করিয়া তালা খুলিয়া ভিতরে প্রবেশ করিল। সম্বৎসরের মধ্যে কোন ঋতুতেই বোধহয় এ স্থানে সূর্যদেব দৃষ্টি দিবার ফুরসত পান না, এতই অন্ধকার। দ্বিতলের একটি ঘরের মধ্যে গোবর্ধন প্রবেশ করিল। তাহার পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছদ দেখিয়া মনে করিতেও দ্বিধা হয় যে এই অপরিচ্ছন্ন জঘন্য গৃহের সে অধিবাসী। দেওয়ালের একদিকে দ্বার পার্শ্বে একটি লোহার হুকে বহুদিনের পুরাতন টিনের এক দেয়ালগিরি ঝুলিতেছিল। দেয়াশলাই বাহির করিয়া গোবর্ধন তাহা জ্বালিয়া দিয়া গৃহমধ্যস্থ খাটিয়ায় বসিয়া পড়িল। সারা পথই আজ সে ভাবিতে ভাবিতে আসিয়াছে, শিখার কথাটার অর্থ কি? কি মনে করিয়া এই কথা সে বলিল? গোবর্ধন বসিয়া ভাবিতে লাগিল। শিখার সহিত পরিচয় হইতে আরম্ভ করিয়া তাহার সকল কথা, সকল আচরণ একে একে মনের মধ্যে টানিয়া আনিয়া বিশ্লেষণ করিতে লাগিল। প্রায় 15 মিনিট চিন্তার পর সে আপন মনে বলিয়া উঠিল, না না, এ শিখার পরিহাস। আমাকে মূর্খ দেখে সে আমাকে নিয়ে কৌতুক করে মাত্র। কৈবর্তর মেয়ে, লেখাপড়ার দেমাকে আমাকে, আচ্ছা, আমি তাকে এবার ভালো করে দেখে নেব। শিখাকে আমি না পেতে পারি, কিন্তু সহসা কি এক শয়তানি চক্রান্ত তাহার মস্তিষ্ককে আলোড়িত করিয়া তাহাকে প্রমত্ত করিয়া তুলিল। আকস্মিক উল্লাসে গোবর্ধন সবেগে উঠিয়া পড়িল। তাহার মূর্তি তখন অন্যরূপ। সুপরিচ্ছদধারী এই শৌখিন যুবকটির আবাসভূমির অপরিচ্ছন্নতার মতো
তাহার সুন্দর মুখখানির উপরে মনের কদর্যতা পূর্ণভাবে পরিস্ফুট হইয়া তাহাকে প্রেতের মতো ভয়াবহ দেখাইতেছিল। ক্ষিপ্র হস্তে আলো নিবাইয়া দরজা বন্ধ করিয়া গোবর্ধন বাহির হইয়া পড়িল। শঙ্করলাল কাশীর কোনো বিখ্যাত পাণ্ডার প্রধান শিষ্য এবং পালকপুত্র উত্তরাধিকারী। তাহার বয়স 22-23 বৎসর। অসাধারণ লম্বা চওড়া সুন্দর যুবা পুরুষ। পাণ্ডা মহলে তাহার ন্যায় সুপুরুষ সচরাচর দেখা যায় না। পাণ্ডাজি তাহার প্রতি একান্ত স্নেহপরবশ হইয়া তাহাকে শুধু মন্দিরের গণ্ডির মধ্যে আবদ্ধ করিয়া রাখেন নাই, বিদ্যালয়ে পাঠাইয়া স্বতন্ত্র শিক্ষক রাখিয়া তিনি তাহার শিক্ষার ব্যবস্থাও কতকটা করিয়াছিলেন। বাঙালির সংস্পর্শে তাহাকে প্রায়ই আসিতে হয় বলিয়া তিনি শিষ্যকে বাঙালি শিক্ষকের তত্ত্বাবধানে বাংলা ভাষাও শিখাইতে প্রয়াস পাইয়াছিলেন। ফলে শঙ্করলাল বাংলা ভাষাটাও বেশ আয়ত্ত করিয়াছিল। বাংলা ভাষায় বুৎপন্ন এই নবীন যুবকের মনের খোরাক যোগাইবার জন্য তাহার নর্ম সহচর বা স্তাবক দল দশাশ্বমেধ ঘাট হইতে বাছিয়া বাছিয়া ছবিওয়ালা বটতলার প্রেম উদ্দীপক কেতাবগুলি সংগ্রহ করিয়া আনিত। পরমাগ্রহে এই সকল গ্রন্থ পাঠ করিয়া নবীন যুবার মনে এই ধারণাই প্রবল হইয়াছিল যে বাঙালি প্রেমের মর্যাদা বুঝে, তাই তাহারা এমন কেতাব লিখিতে পারে। কালক্রমে পাণ্ডার শিষ্যের এই বাঙালি প্রীতি প্রেম লালসার মধ্য দিয়া তাহার বাঙালি সহচরগণের সহায়তায় এমন কদর্য পথে বহিয়া চলিল যে তাহার পরিণাম পরে ভীষণ হইয়া উঠিল। পাণ্ডাজি দিবারাত্রি দেবসেবার ব্যবস্থায় ব্যস্ত থাকিতেন, নিজের সাধন ভজনও সময় মতো করিতেন। পুত্রতুল্য শিষ্য পাণ্ডাজির পীড়াপিড়িতে বাধ্য হইয়া দিবাভাগে প্রহরখানেক মাত্র দেবায়তনে থাকিয়া তাহার পর নিজের খাস কামরায় আসিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিত। এইখানে বসিয়া সে তাহার বিলাস জীবনের একমাত্র কাম্য তাহার আরাধ্য রূপসীদের রূপ চিন্তা করিয়া আত্মপ্রসাদ অনুভব করিত। সুন্দরী সংগ্রহের জন্য এই দুর্বৃত্তের অনেকগুলি পোষা দালাল ছিল। তাহারা স্বভাবসিদ্ধ চাতুরীর প্রভাবে কল্পিত সুন্দরীর প্রশংসা তুলিয়া এই বিষয় বুদ্ধিহীন অর্বাচীন যুবককে উদ্ভ্রান্ত করিয়া পাকে চক্রে তাহার নিকট হইতে বহু অর্থ শোষণ করিত। ভদ্রঘরের মহিলারাই এই পাপিষ্ঠের আকাঙ্ক্ষার পাত্রী ছিল এবং এই দুরাকাঙ্ক্ষা চরিতার্থ করিবার জন্য সে টাকা ছড়াইতে দৃকপাত করিত না। তাহার অনুগৃহীত দালালরাও এই সূত্রে কাশীর নিষিদ্ধ মহিলাদের সহিত ষড়যন্ত্র করিয়া আশাতীত অর্থ উপার্জন করিত এবং পাণ্ডানন্দনও এইভাবে দুধের স্বাদ ঘোলে মেটাইয়া ক্রমশই স্পর্ধিত ও প্রলুব্ধ হইতে লাগিল। গোবর্ধন ছিল এসব বিষয়ে সর্বাপেক্ষা নিপুণ ও সুদক্ষ ওস্তাদ। সময়ে অসময়ে পাণ্ডার শিষ্যের লালসার অনলে ইন্ধন যোগাইয়া সে তাহার বিশেষ প্রিয় পাত্র হইয়াছিল। শঙ্করলালের খাস মজলিসে গোবর্ধনের খাতিরও সামান্য ছিল না। কিন্তু সে রাত্রিতে গোবর্ধন যখন বাসা হইতে বাহির হইয়া বরাবর শঙ্করলালের খাস কামরায় ঢুকিয়া সিদ্ধিপানে রত প্রভুর উদ্দেশ্যে নমস্কার জানাইয়াও বিনিময়ে কোনো প্রকার সম্ভাষণ বা আহ্বান পাইল না, বরং মহাবীর তাহাকে দেখিবা মাত্র সিদ্ধিপাত্রটি মুখ হইতে ঈষৎ নামাইয়া মহাবীরেরই মতো বিকট দন্ত বিকৃতি ও ভ্রুকুটি করিয়া সহসা গম্ভীর হইয়া পড়িল। তখন গোবর্ধন একটা প্রমাদ কল্পনা করিয়া শিহরিয়া উঠিল। কিন্তু সে দমিল না, দমিবার পাত্রও সে নহে। কয়েক মুহূর্ত কি ভাবিয়া লইয়া বেশ স্বচ্ছন্দভাবে ফরাসের উপর বসিয়া পড়িয়া সে বলিল, বাবুজির আজ হয়েছে কি? বাবুজি গোবর্ধনের মুখের দিকে একবার চাহিয়া পরক্ষণে দৃষ্টি ফিরাইয়া লইয়া বেশ সহজভাবে উত্তর দিল,
আর হবে কি, তোমার বেইমানি, ধাপ্পাবাজি, চালাকি আজ ধরা পড়ে গেছে। গোবর্ধনের বুক কাঁপিয়া উঠিল, কিন্তু মুখ শুকাইল না। মুখের উপর কুটিল হাসি টানিয়া আনিয়া সে বলিল, তাই নাকি? তা ব্যাপারখানা কি শুনি? শঙ্করলাল বলিল, তুমি যে মস্ত বড় পাজি সেটা জানা কথা, কিন্তু তার চেয়েও বড় মিথ্যেবাদী যে তুমি, তা আমি জানতুম না। কিছুমাত্র অপ্রতিভ না হইয়া গোবর্ধন অম্লান বদনে পান্ডা শিষ্যের মুখের উপর বলিল, হা হা, বাবু সাহেব বুঝি এতদিন জেনে এসেছেন যে পাজিরা সবাই সত্যবাদী। এ ভুল তো একদিন ভেঙে যেতই। বাবুজির এর আগেই জানা উচিত ছিল, মিথ্যের মদত না নিয়ে পাজিগিরি কখনো পয়দা হতে পারে না। গোবর্ধনের কথার ধারায় শঙ্করলালের অপ্রসন্ন মন কতকটা তাজা হইলেও ভিতরের প্রচ্ছন্ন জ্বালা তখনও তাহাকে পীড়া দিতেছিল। সে এবার ভূমিকা ত্যাগ করিয়া সহসা বলিয়া উঠিল, তোমার মতো ভণ্ড বেহায়া আমি দুটো দেখিনি। সেদিন তুমি গেরস্তির বউ বলে যে মহিলাটিকে এনে দিয়ে মতলবে 200 টাকা নিয়ে চলে গেলে, সে মহিলা তো কুণ্ডিটোলার সতী। মুখ শুকাইয়া আসিলেও দক্ষ অভিনেতার মতো গোবর্ধন সাধা কৌশলে মনকে সবলে তাজা করিয়া লইয়া মুখের ওপর কৌতূহলের উচ্ছ্বাস টানিয়া আনিয়া বলিয়া উঠিল, সত্যি নাকি? সে বেটি কোথায় বলুন তো? মুখ বিকৃত করিয়া শঙ্করলাল বলিল, আর ন্যাকা সে যে কাজ নেই। টাকার বখরা নিয়ে ঝগড়া হওয়ায় সে নিজেই আমার কাছে এসে সমস্ত বলে দিয়েছে। এমনই করে তোমরা আমাকে বেকুব বানিয়ে আসছো। হ্যাঁ, ছি, আর আমি তোমাদের ফাঁদে পা দিচ্ছি না। এসব নোংরা কাজে আর যাবও না। বক্র দৃষ্টিতে গোবর্ধন একবার এই বৈরাগ্যপরায়ণ পাণ্ডা নন্দনের দিকে তাকাইয়া আবেগ ভরা গাঢ়স্বরে বলিতে লাগিল, বাবুজি হচ্ছেন রইস আমির। বাড়িতে বসে পয়সার জোরে মনের স্বাদ মেটান। আমরা গরিব পরোয়া। বাবুজির এই স্বাদের জিনিস জোগাড় করতে তামাম শহর ছুটাছুটি করি। কোথায় মোগলসরাই, কোথায় শহরতলি, কোথায় নাগোয়া, দিন রাত ঘুরে মরি। কত জায়গায় ঠ্যাঙানি খাই, গালাগালি খাই, তার নিরিখ নেই। আর কাশির এরাও আজকাল ফালা পার্বণে ঘাটে পথে বেরুতে আরম্ভ করেছেন। দেখলেই মনে হয় গেরস্থের মেয়ে। কাজেই আমাদেরও এতে ধোঁকায় পড়া আর ভুল হওয়া বিচিত্র নয়। আর আপনি যার কথা তুলেছেন তার স্বরূপ আমিও কদিন হলো জানতে পেরেছি, কিন্তু তার সঙ্গে যোগসাজশ করে যে তাকে এনেছি এ মিথ্যে কথা। ইচ্ছা হয় তাকে আনিয়ে প্রমাণ করুন, আমি এতে পেছপাও নই। কিন্তু এসব ব্যাপার নিয়ে হাঙ্গামা করতে গেলে হাটের মাঝে হাঁড়ি ভেঙে যাবে, এটা যেন বাবুজির মনে থাকে। শঙ্করলাল নিরুত্তর রহিল। চতুর গোবর্ধন বুঝিয়া লইল তাহার বক্তৃতা ব্যর্থ হয় নাই। উপযুক্ত সময় বুঝিয়া এইবার গোবর্ধন তাহার ব্রহ্মাস্ত্র বাহির করিল। সে বলিল, সত্যই আমার কাজটা বড় খারাপ হয়েছে। ভদ্রঘরের মেয়েদের ওপর আপনার অনুরাগ তা কি আমি জানি না। আমারই ভুলের দোষে যা হয়েছে এবার তা দূর করে দেব। এ কদিন কি আমি নিশ্চিন্ত ছিল মনে করেন? জানেন তো, শিবরাত্রির মরশুম পড়েছে। আজ কদিন হলো ভাগ্যক্রমে হঠাৎ এক বড় ঘরের মেয়ে আমার হাতে এসে পড়েছে। বাবুজি অনেক রূপ দেখেছেন, কিন্তু এমনটি দেখেননি, হে আমি শপথ করে বলতে পারি। বাবুজির মনের ভিতর সমস্ত গোলমাল, অপ্রসন্নতার অন্ধকার এই মুখরোচক সংবাদটির উচ্ছ্বাসে মুহূর্তে অন্তর্হিত হইল। কৌতূহল বিহসিত মুখে জিজ্ঞাসু নয়নে সে গোবর্ধনের দিকে চাহিল। গোবর্ধন হাসিয়া বলিল, এ বয়স 18-19, খাস কলকাতার মেয়ে, লেখাপড়া জানা, কলেজে পড়া, পাশ করা। শঙ্করলালের ধৈর্যের বন্ধন ছিঁড়িয়া গেল। সহর্ষে সে জিজ্ঞাসা করিল, বাগাতে পেরেছ তাকে?
কি চায় সে? গোবর্ধন অসম্ভব রূপ গম্ভীর হইয়া বলিল, সে কিছু চায় না, তার বড় একটা অভাবও নেই, কিন্তু তার সঙ্গে যারা থাকে তাদের হাত করতে আর মুখ বন্ধ করতে 1000 খানেক ছাড়তে হবে। এর মধ্যে আমার 1.5 গলে গেছে, কিন্তু এতে ঘাবড়াবার কিছু নেই। এমনটি আর মিলবে না। শাদী হলেও তার স্বামী নেই, নিরুদ্দেশ, কাজেই হাঙ্গামার কোনো ভয়ই নেই। অস্থিরভাবে শঙ্করলাল পশ্চাৎভাগে রক্ষিত প্রকাণ্ড তাকিয়াটির উপর উঠিয়া বসিয়া উত্তেজিত কণ্ঠে গোবর্ধনকে বলিল, 1000 টাকা লাগে, তাই আমি দেব, তুমি নিয়ে এসো আজকেই। ধীরে ধীরে বিজ্ঞের মতো গোবর্ধন বলিল, অত ব্যস্ত হলে হবে না বাবুজি, যে সে ঘরের মেয়ে নয়, সে খুব কায়দা করে আনতে হবে। কাল এই সময়ে আপনাকে জানাবো, তবে বেশি দেরি হবে না, শিবরাত্রির মধ্যেই কাজ হাসিল করে দেব, কিন্তু তার আগে 100 টাকা আমাকে আগুড়ি দিতে হবে। শঙ্করলাল বলিল, তাতে আটকাবে না, কাল এসে নিয়ে যেও, কিন্তু মনে রেখো এ যেন ওই কুন্ডিটোলার আমদানি না হয়, তাহলে কিন্তু এবার তোমার নিস্তার থাকবে না। গোবর্ধন হাসিয়া বলিল, বাবুজি তাকে দেখলেই বুঝবেন, কলকাতার কলেজ থেকে পাশ করা। তাম্বুলপূর্ণ রূপার সুবৃহৎ ডিপাটি পাণ্ডানন্দন গোবর্ধনের হাতের নিকট বাড়াইয়া দিল। গোবর্ধন সসম্ভ্রমে কয়েক খিলি পান তুলিয়া লইয়া বাবুজিকে অভিবাদন জানাইয়া চলিয়া গেল। নিত্য গঙ্গা স্নান ও দেবদেবী দর্শন কাশীতে আসিয়া অবধি রাজীবলোচন ও তাহার গৃহিণীর নিত্যকর্মের অন্তর্গত হইয়া পড়িয়াছিল। পাচিকা ও ভৃত্যটিও সময় সময়ে ইহাদের সঙ্গে যাইবার সৌভাগ্য লাভ করিতে থাকে। প্রথম প্রথম গোবর্ধনই ইহাদের পাণ্ডা স্থানীয় হইয়া সকল কাজকর্ম ও দর্শনাদি করাইত। ইদানিং তাহার সাহায্যের প্রয়োজন হইত না। গোবর্ধনকে প্রত্যহ কষ্ট দিতে তাহারা কুণ্ঠিত হইতেন। গোবর্ধনও ইহাদিগকে পরিহার করিয়া নির্জনে শিখার সহিত দেখা সাক্ষাতের সুযোগ খুঁজিত। কিন্তু শিখাকে ঠিক এই সময়ে গৃহস্থালীর কার্যে রন্ধনশালায় এত ব্যস্ত দেখা যাইত যে অধিকাংশ দিনই গোবর্ধনকে নিরাশ হইয়া নিতান্ত অপ্রসন্ন মনে বাসায় ফিরিতে হইত। গৃহিণী অনেক সাধ্য সাধনা করিয়াও তাহার এই খেয়ালি মেয়েটিকে একদিনের জন্য কোনো মন্দিরে লইয়া যাইতে পারেন নাই। বেশি পীড়াপিড়ি করিলে শিখা মায়ের মুখের উপর বলিত, আগে আমার দেবতাটিকে খুঁজে এনে দাও, তারপর খুব ধুমধাম করে তোমাদের দেবতার পুজো দিতে যাব, কিন্তু তার আগে নয়। মেয়ের কথায় গৃহিণী অশ্রু সম্বরণ করিতে পারিতেন না। কর্তার নিকট গিয়া মেয়ের কথা বলিতেন। পিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তাহাকে আশ্বাস দিতেন। শিখার স্বামী অরিন্দম রূপে গুণে চরিত্রে শিক্ষায় শিখার মনের মতো হইলেও একটি বিষয়ে শিখা স্বামীর সহিত সর্বান্তকরণে মিলিতে পারে নাই, এবং মিলনের এই অন্তরায়টি তাহার স্বামী ও পিতামাতার নিকট সৌভাগ্য ও আনন্দদায়ক হইলেও শিখার মনে তাহা নিতান্ত অবমাননাকর বলিয়া পীড়া দিত। সেটি স্বামীর স্বাবলম্বনের অভাব বা নির্ভরতা। আশৈশব মাতুলালয় প্রতিপালিত এই দরিদ্র যুবকটির কুল, শীল, প্রকৃতি ও বিদ্যার পরিচয় পাইয়া দূরদর্শী রাজীবলোচন তাহার একমাত্র সন্তান গুণবতী শিখার উপযুক্ত মনে করিয়া তাহাকে জামাতা নির্বাচিত করিয়াছিলেন। বিবাহের পর অরিন্দম শ্বশুরালয়ে অবস্থান করিয়া শ্বশুর মহাশয়ের বিষয় সম্পত্তি পরিদর্শনে বাধ্য হইয়া পড়িয়াছিল। কিন্তু শিখা তাহার জীবনের কাম্য দেবতাস্থানীয় চরিত্রবান শিক্ষিত স্বামীকে পিতার অন্নদাস হইতে দেখিয়া লজ্জায় ঘৃণায় অভিভূত হইয়া পড়িয়াছিল। স্বামীর দারিদ্র তরুণীকে ক্ষুণ্ণ করে নাই, কিন্তু তাহার পরনির্ভরতা
শিখাকে পীড়া দিত। স্বামীর সহিত সে পর্ণকুটির আশ্রয় করিলেও হয়তো পরিতৃপ্ত হইতে পারিত, কিন্তু স্বামী সহ পিতার অগাধ ঐশ্বর্য মধ্যে প্রতিষ্ঠিত হইয়া সে পরিতুষ্ট হইতে পারে নাই। আত্মীয় স্বজন যখন তাহার এই আরাধ্য স্বামীর হীনতার সুযোগে তাহার ধনাঢ্য পিতার উদারতার প্রসঙ্গ তুলিত, তখন শিখার সুন্দর মুখখানি লজ্জায় কালো হইয়া যাইত। অনির্বচনীয় বেদনায় বুকখানি টনটন করিত। সে মনে মনে আপনাকে ধিক্কার দিত। অরিন্দম প্রাণ ভরিয়া শিখাকে ভালোবাসিলেও শিখার অন্তরের এই অতৃপ্তি কাঁটার মতো তাহার মনে খুঁচা দিত, এবং তরুণ দম্পতির এই মানসিক বৈষম্য তাহাদের মিলনকে পরিপূর্ণ ও সার্থক করিয়া তুলিতে পারে নাই। শিখার আকাঙ্ক্ষা অরিন্দমের মতো শিক্ষিত যুবার বুঝিতে বিলম্ব হয় নাই, কিন্তু সংসারের মধ্যে আপনার বলিয়া সগর্বে দাঁড়াইবার এক কাঠা ভূমি অথবা একখানি পর্ণকুটিরও যাহার নাই, সদ্য কলেজ হইতে বাহির হইয়া প্রজাপতির নির্বন্ধে যে ধনীর সংসারে আসিয়া পড়িয়াছে, স্বাধীনভাবে উপার্জনের কোনো পন্থার সহিতই যে এখনো পরিচিত হইতে পারে নাই, সে কোন ভরসায় শিখার মতো সুন্দরী শিক্ষিতা ধনী কন্যাকে লইয়া সংসার সমুদ্রে ঝাঁপাইয়া পড়িবে? অরিন্দম অধীর হইয়া উঠিল। ঠিক এই সময়ে অসহযোগ আন্দোলনের ভেরি গুরুগম্ভীর মন্দ্রে বাজিয়া উঠিল। কলেজের ছেলে, আপিসের কেরানি, উকিল, ডাক্তার, ব্যবসায়ী কর্তব্যের প্রেরণায় যেমন অবলম্বিত পন্থা পরিত্যাগ করিয়া অনিশ্চিতের পথে ছুটিয়া বাহির হইল, তেমনি আরও এক শ্রেণীর বুদ্ধিমান, যাহারা কর্মক্ষেত্রে নামিয়া জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত হইয়া ঝুঁকিতেছিল, তাহারাও আত্মগোপন বা আত্মপ্রবঞ্চনার উপযুক্ত অবসর বুঝিয়া ইহাকে উত্তম উপায়রূপে গ্রহণ করিয়া তাড়াতাড়ি পাত্তারি গুটাইয়া এই পথে বাহির হইয়া পড়িল। অরিন্দমও উপায় অন্বেষণে অধীর হইয়া পড়িয়াছিল। আর বিচার করিবার অবসর না লইয়া দেশমাতৃকার আদর্শ সন্তানরূপে দেশের আহ্বানে সেও নিরুদ্দেশ যাত্রায় বাহির হইল। অরিন্দমের 2 ছত্রের পত্র পড়িয়া বাড়ির সকলে আর্তনাদ করিয়া উঠিলেও শিখা কিন্তু তাহাতে মনে মনে গৌরব অনুভব করিয়াছিল। অরিন্দমের বিচ্ছেদ ব্যথা অপেক্ষা পরানুবর্তিতা হইতে তাহার মুক্তির আনন্দ এই স্বভাব তেজস্বিনী তরুণীকে অধিকতর অভিভূত করিল। কিন্তু ক্রমে যত দিন যাইতে লাগিল, অরিন্দমের কোনো সমাচার পাওয়া গেল না। মাসের পর মাস, বৎসরের পর বৎসর অতীত হইল। বহু অসহযোগী জীবনের ভুল বুঝিয়া জীবনযাত্রার পথে আবার ফিরিয়া আসিল। তখনও অরিন্দমের কোনো সমাচার আসিল না। তখন সকলের অপেক্ষা শিখার স্বামী প্রেমপূর্ণ ক্ষুদ্র বুকখানি একেবারে ভাঙিয়া পড়িল। শিখা শুনিয়াছিল, কাশীতে আসিলে কাশীনাথকে কায় মনোপ্রাণে ডাকিলে মানুষের কামনা পূর্ণ হয়। তাই সে মনে মনে আশা পোষণ করিতেছে যে তাহার কামনা কাশীতে অপূর্ণ থাকিবে না। মায়ের কাছে দেবদর্শন সম্বন্ধে সে বড়াই করিলেও মায়ের অগোচরে মনে মনে বিশ্বনাথের উদ্দেশ্যে বলিত, তুমি বিশ্বনাথ, শুধু একটা ক্ষুদ্র মন্দিরের নাথ নও, বিশ্বের মানুষের মনের মন্দিরেও তুমি। আমার মনের কথা তোমার অগোচর থাকতে পারে না। মনের মন্দির থেকে তুমি আমার প্রার্থনা শোনো ঠাকুর। আমার মনের দেবতাকে মনের মতো করে দেখিয়ে দাও। সেদিন গোবর্ধন আসিয়া বলিল, শুনেছ বৌদি, কাশীতে একজন আসল সাধু এসেছেন। শিখা বলিল, কলকাতার লোক সাধুর কথা শুনলেই ভণ্ড বলে বসে, তাইতে আমাদের সাধু দর্শনের সৌভাগ্যটা ঘটে ওঠে না। গোবর্ধন বলিল, কাশীর লোকও আজকাল আর সাধু মানে না।
তবে এ সাধু একটু অন্যরকম, পয়সা কড়ির ধার দিয়ে যায় না, ভণ্ডামি মোটেই নেই, কিন্তু শক্তি সত্যি আছে। যে যা জিজ্ঞাসা করেছে তাই বলে দিয়েছে, আর হুবহু মিলে গেছে। শিখা একটু আগ্রহের সহিত বলিল, তাহলে আমাকে সেই সাধুর কাছে নিয়ে যাবে ঠাকুরপো? স্বচ্ছন্দে, যেদিন যাবার ইচ্ছা হবে বলো, নিয়ে যাব, কিন্তু শিবরাত্রির পরই তিনি চলে যাবেন। বেশ তো, তাহলে শিবরাত্রির দিনই নিয়ে চলো না কেন? সে তো ভালো কথাই, শিবরাত্রির দিনে মন্দিরে ভিড় হবে ভীষণ, সাধুর ওখানে সেদিন বড় একটা কেউ যাবে না, কথাবার্তা বলবার সেই দিনই সুবিধার। তাহলে মা বাবাও যাবেন তো? শিখা কি ভাবিল, পরক্ষণে বলিল, না না, তাঁদেরই কথা জানিয়ে কাজ নেই, আমি একাই যাব। অনেক দিন থেকেই আমার সাধ, ভালো সাধু পেলে দু চারটি কথা জিজ্ঞাসা করে মনের সংশয় মেটাবো, কিন্তু সে সুযোগ আজ পর্যন্ত ঘটেনি। দেখি এবার যদি তোমার প্রসাদে তা হয়ে যায়। গোবর্ধন বলিল, দাদার কথা শুনে অবধি আমার মনে শান্তি নেই। আমি যাকে কল্পনা করে রেখেছি এখনো পর্যন্ত কাশীতে তার আগমন হয়নি। এই সাধুর কথা শুনে অবধি আমার মনে একটা আগ্রহ রয়েছে। তিনি যা বলেন মিথ্যা হয় না বৌদি। এখন আমার অদৃষ্টক্রমে। এই সময় রাজীব লোচন সস্ত্রীক দেবদর্শনাদি করিয়া ফিরিয়া আসিলেন। গোবর্ধন আলোচ্য কথার মোড় ঘুরাইয়া লইয়া শিবরাত্রির দিন কিভাবে সুশৃঙ্খলে তাহাদের বিশ্বনাথ দর্শন করাইবে তাহার আলোচনায় প্রবৃত্ত হইল। শিবরাত্রির গাম্ভীর্যময় সৌন্দর্যে বারাণসী আজ ঝলমল করিতেছে। হর হর বোম বোম রবে কাশী আজ মুখরিত। কিন্তু এমন পুণ্য দিনেও স্বার্থপর ভণ্ড নরপশুরা তাহাদের পাপাচরণে কিছুমাত্র কুণ্ঠিত নহে। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। বিশ্বনাথের মন্দির সন্নিহিত সকল গলিপথেই সমভাবে বিপুল জনস্রোত চলিয়াছে। শিখা এই জনতা দেখিয়া গোবর্ধনকে বলিল, চলো ঠাকুরপো, ফিরে যাই, বিষম ভিড় আজ। গোবর্ধন বলিল, এসে তো পড়েছি, এখন ফিরতেও যতখানি এগুতেও ততখানি। লোকের ভিড় হইতে কতকটা পরিত্রাণ পাইবার জন্য মান মন্দিরের রাস্তায় ঢুকিয়া 4-5টা গলি অতিক্রম পূর্বক একখানি চিত্র বিচিত্র করা বাড়ির দেউড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। শিখা একটু সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিল, এ কোথায় আনলে ঠাকুরপো? ঠিক জায়গাতেই এনেছি, এই বাড়িতেই সেই সাধু আস্তানা নিয়েছেন। চলো একবার উপরে উঠে সাধু দর্শন করা যাক। রাস্তার উপরেই বাড়ির দেউড়ি যুক্ত চৌতারা, তাহারই উপর দিয়া সোপান শ্রেণী দ্বিতলের বারান্দায় উঠিয়াছে। বারান্দা সুদৃশ্য রেলিং দিয়া ঘেরা। বারান্দার উপর দিয়াই ভিতরের কামরায় যাইবার পথ। এই বাড়ির দেউড়ি ও বারান্দার উপর বিজুলির আলোক জ্বলিতেছিল। নিকটস্থ কোনো দেবমন্দিরের ডায়নামোর সহিত সংযোগে শৌখিন গৃহস্বামী এই বাড়িতেও বিজুলির আলো আনাইয়াছিলেন, কারণ তখন তো কাশীর রাস্তায় বিজুলি বাতির সৃষ্টি হয় নাই। শিখা গোবর্ধনের পশ্চাৎ পশ্চাৎ বারান্দায় উঠিয়া কয়েক মুহূর্ত দাঁড়াইল। সেখান হইতে চারিদিকে ও গাড়ি বারান্দার সম্মুখবর্তী অপ্রশস্ত গলিপথে চাহিয়া দেখিল। সর্বত্রই লোক চলাচল করিতেছে। যাত্রীকণ্ঠের কোলাহলে সে স্থান পর্যন্ত মুখরিত হইয়া উঠিয়াছে। বারান্দার পরেই একটা অনতি পরিসর দরদালান, তাহার পার্শ্বেই সুবিস্তৃত সুসজ্জিত হলঘর।
ঘরের মধ্যে দুগ্ধ ফেননিভ শয্যার উপর গোবর্ধনের কথিত সাধু সমাসীন। সাধুর পরিধানে গৈরিক বর্ণের রেশমি ধুতি, তদনুরূপ ঢিলা পাঞ্জাবি, মাথায় ওই বর্ণেরই পাগড়ি। সাধুর স্বর্ণতুল্য অত্যুজ্জ্বল বর্ণের উপর গৈরিক বর্ণের সুসংগত পরিচ্ছদ। উজ্জ্বল বৈদ্যুতিক আলোক সম্পাতে তাহার অপরূপ সৌন্দর্য যেন ঝলসিয়া উঠিতেছিল। গোবর্ধন সসম্ভ্রমে সাধুকে প্রণাম করিল। শিখাও যুক্ত করে মস্তক নত করিয়া সাধুকে অভিবাদন করিল। কিন্তু পরক্ষণেই সাধুর মুখের দিকে চাহিয়াই সে শিহরিয়া উঠিল। অতিকায় অজগর তাহার খরতর দৃষ্টির ধাঁধায় ফেলিয়া অসহায় ক্ষুদ্র পশুদিগকে যেভাবে মুখের দিকে টানিয়া লয়, অজগর রূপী এই সাধুটার দুইটা উজ্জ্বল চক্ষুর লালসাব্যঞ্জক ভয়াবহ দৃষ্টিও ঠিক সেইভাবেই শিখাকে যেন তাহার দিকে আকর্ষণ করিতেছিল। বিস্ময়াতঙ্কে অভিভূত হইয়া শিখা গোবর্ধনের দিকে চাহিল। গোবর্ধনের চক্ষু তখন প্রকৃতিস্থ ছিল না। শিখার সহিত দৃষ্টি বিনিময় হইবা মাত্র সে একটু থতমত খাইয়া বলিয়া উঠিল, বাবা, আমরা এসেছি আপনার কাছে, এর হাতটা একবার দেখতে হবে। সাধু আবার শিখার দিকে চাহিল। আবার সেই দৃষ্টি। শিখার অপরূপ রূপ দেখিয়া সাধুর বাকশক্তি পর্যন্ত স্তব্ধ হইয়া গিয়াছিল। শিখা হঠাৎ বলিল, ঠাকুরপো, আজ ফিরে চলো, আরও একদিন আসা যাবে, আমার শরীরটা কেমন করছে। এবার সাধুর কথা ফুটিল। পরিষ্কার বাংলায় সাধু বলিল, কামনা নিয়ে সাধুর কাছে এসে না জানিয়ে ফিরে যেতে নেই, তাতে অপরাধী হতে হয়। সাধুর কাছে লজ্জা কিসের? উঠে এসে বসো। গোবর্ধনও সঙ্গে সঙ্গে বলিল, উঠে বসো বৌদি, রাত হয়ে যাচ্ছে, দেরি করে কি ফল, হাত দেখাও না। অভিভূতের মতো শিখা ফরাসের উপর বসিয়া পড়িল। এই সাধুটিকে তাহার মোটেই ভালো লাগিতেছিল না, অথচ তাহার আহ্বান প্রত্যাখ্যান করিয়া ফিরিয়া যাইবারও শক্তি তাহার ছিল না। তুমুল সন্দেহের মধ্যেও নারী সুলভ অদৃষ্ট পরীক্ষার কৌতূহলটুকু তখনও তাহার মনের দ্বারে ধীরে ধীরে উঁকি দিতেছিল। সাধু একটু ঝুঁকিয়া শিখার বাম হাতখানি দুই হাতে তুলিয়া ধরিল। হাতে টান পড়ায় শিখা সাধুর দিকে আরো একটু অগ্রসর হইল, কিন্তু তাহার বুক তখনও কাঁপিতেছিল। সাধু শিখার সেই অনিন্দ সুন্দর কুসুম কোমল করতল দুই করের বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারা পরীক্ষার ভঙ্গিতে টিপিতে লাগিল। ঠিক এই সময়ে গোবর্ধন পা টিপিয়া অতি ধীরে ধীরে সেই বৃহৎ হলঘরের দরজা দিয়া পাশের কক্ষে প্রবেশ করিল। সহসা হলঘরের উজ্জ্বল আলো নিবিয়া গেল। সঙ্গে সঙ্গে সাধুর দুইখানি সবল বাহুর নিবিড় আবেষ্টনে শিখার কমনীয় দেহখানি আবদ্ধ হইল। যে মুহূর্তে এই কদর্য ব্যাপার ঘটিল, তাহার পর মুহূর্তেই সাধুবেশী শঙ্করলালের মর্মভেদী তীব্র আর্তনাদে সেই অন্ধকারময় হলঘর শিহরিয়া কাঁপিয়া উঠিল। পরক্ষণেই সর্বত্র বিজলির আলো জ্বলিয়া উঠিল এবং পার্শ্বের ঘর হইতে গোবর্ধন ও শঙ্করলালের কয়েকজন অন্তরঙ্গ চেলা শশব্যস্তে ছুটিয়া আসিয়া বজ্রাহতবৎ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। সে কি হৃদয় ভেদী ভয়াবহ দৃশ্য! প্রকাণ্ড একটা তাকিয়ার উপর মহাবীর প্রসাদের বিশাল দেহ এলাইয়া পড়িয়াছে।
স্ত্রীলোকের চুলের কাঁটার আকারে তৈয়ারি সোনার তারে জড়ানো সজারু নামক জানোয়ারের একজোড়া সুতীক্ষ্ণ বিগত প্রমাণ লম্বা কাঁটার অর্ধাংশেরও অধিক তাহার দক্ষিণ চক্ষুটির ভিতর প্রবিষ্ট হইয়া রহিয়াছে। ফিনকি দিয়া তখনও রক্ত ছুটিতেছে। রক্তধারায় শুভ্র ফরাস, তাকিয়া ও শঙ্করলালের গৈরিক বসন হোলির উৎসব কালের মতো সুরঞ্জিত। আর পতনোন্মুখী শিখা তখন অতি কষ্টে আত্মসংবরণ করিয়া ফরাস হইতে নামিয়া সেই হলঘরের কার্পেট পাতা মেঝের উপর দাঁড়াইয়াছে। তাহার দেহলতাখানি তখনও বিদ্যুল্লতার মতো দুলিতেছে। গোবর্ধন অতি ব্যস্তভাবে ফরাসের উপর উঠিয়া পড়িয়া মহাবীরের চক্ষু কোটর হইতে সতীহস্তের সেই ভীষণ অস্ত্রখানি সবলে টানিয়া বাহির করিয়া দূরে কার্পেটের ওপর ছুঁড়িয়া ফেলিল। দারুণ যাতনায় পুনরায় আর্তনাদ করিয়া মহাবীর প্রসাদ মূর্ছিত হইল। তাহার তৎকালীন শোচনীয় অবস্থা, রক্তাপ্লুত মুখমণ্ডল ইহা দেখিয়া শিখার এত বড় বিপদ ও লাঞ্ছনার মধ্যেও তাহার নারী হৃদয় সেই লম্পট লাঞ্ছনাকারীর যন্ত্রণায় আর্ত হইয়া উঠিতেছিল। কিন্তু পরক্ষণে পরিণাম চিন্তা এই তরুণীকে ভবিষ্যৎ আতঙ্কে অস্থির করিয়া তাহার অনিচ্ছায় তাহাকে সেই ভয়াবহ ঘরের বাহিরে লইয়া গেল। মুক্ত বারান্দায় দাঁড়াইয়া নৈশ বায়ুর স্নিগ্ধ স্পর্শে সে যেন কতকটা প্রকৃতিস্থ হইল। শঙ্করলালের চেলাদের বীরত্ব এইবার বিস্ফোরিত হইবার অবকাশ পাইল। প্রভুর মুখের গ্রাস প্রভুকেই ঘায়েল করিয়া সরিয়া পড়িতেছে দেখিয়া তাহারা হুঙ্কার দিয়া শিখাকে আটকাইতে ছুটিল। শিখা তখন নিজের বিপদ বুঝিয়া লইল। সে এবার অসম সাহসে সেই বারান্দার রেলিংয়ে পিঠ দিয়া দাঁড়াইয়া তাহার আততায়ীদের দিকে তর্জনী তুলিয়া দৃপ্ত স্বরে বলিল, এখানে এলেই আমি চিৎকার করে লোক ডাকবো, পুলিশ দিয়ে তোমাদের সকলকে ধরিয়ে দেব। চেলারা স্তম্ভিতভাবে ফরাসে সাহিত তাহাদের আহত প্রভু ও তাহার শুশ্রূষায় তৎপর গোবর্ধন ও অপর দুইজন সঙ্গীর দিকে নিরুপায় দৃষ্টি নিক্ষেপ করিল। প্রভুর তো তখন কথা কহিবার অবস্থা নহে। গোবর্ধন বাহিরের দিকে চাহিয়া দেখিল শিকার এমন স্থানে গিয়া আশ্রয় লইয়াছে যেখান হইতে পাকড়াও করিতে গেলেই একটা গোলমাল হইবার সম্ভাবনা। বিশেষত এ পর্যন্ত সে ও তাহার প্রভু অনেক শিকারের সংস্পর্শে আসিলেও এমন মারাত্মক শিকার কখনো দেখে নাই, এবং এ হেন জবরদস্ত শিকারীও কখনো শিকারের হস্তে পড়িয়া এমনভাবে জখম ও বলি হইয়া পড়ে নাই। এই সংকটাপন্ন অবস্থায় তাহার এখন প্রথম এবং প্রধান চিন্তা হইল ইহার কি পরিণাম। শিখাকে জোর করিয়া আটকাইয়া রাখা, অথবা তাহার হাতে পায়ে ধরিয়া ক্ষমা চাহিয়া একটা রফা করা। কি কর্তব্য তাহাই সে স্থির করিতে পারিল না। কয়েক মুহূর্তের চিন্তায় কর্তব্য নির্ণয় করিয়া গোবর্ধন এবার নিজেই উঠিল। কিন্তু ঠিক সেই সময়ে বারান্দার উপর সমন্তুল্য এক ভয়াবহ মূর্তি দেখিয়া তাহার দুই চক্ষু স্বভাবতই মুদিয়া আসিল। কাঁপিতে কাঁপিতে সেও ফরাসের উপর বসিয়া পড়িল। ঠিক যেই সময়ে শিখা বারান্দা হইতে দৃপ্ত স্বরে বলিতেছিল, পুলিশ দিয়ে তোমাদের ধরিয়ে দেব, সেই সময়ে বেনারস ডিস্ট্রিক্ট পুলিশের বড় কর্তা রায় বাহাদুর এই পথ দিয়া সদল বলে বিশ্বনাথের মন্দিরের দিকে যাইতেছিলেন। শিখার কথাগুলি বিউগলের মতো তাহার কানে বাজিয়া উঠিল। তিনি বারান্দার দিকে চাহিয়া স্তম্ভিত হইয়া দাঁড়াইলেন। শঙ্করলালের এই বিলাস ভবনটির সহিত তিনি অপরিচিত ছিলেন না। কাশীর খুঁটিনাটি প্রত্যেক সংবাদই তাহার কর্ণে আসিয়া পৌঁছাইত। এই বিলাসী যুবকের রমণী প্রীতি সম্বন্ধে অনেক কদর্য কুৎসিত কথা তাহার শ্রুতিস্পর্শ করিলেও
তিনি প্রমাণসঙ্গত কোনো তথ্য এ পর্যন্ত আবিষ্কার করিতে পারেন নাই। তবুও শঙ্করলালের উপর তাহার সংশয় ও লক্ষ্য কতকটা ছিল। আজ সেই মহাবীর প্রসাদের বিলাসবাটির অলিন্দ হইতে বাঙালি যুবতীর এই বাণী তাহাকে চমৎকৃত করিল। রায়বাহাদুরের সঙ্গে কয়েকজন পুলিশ প্রহরী এবং জনৈক প্রিয়দর্শন যুবক ছিল। এই যুবকটি অবসরকালে স্বেচ্ছায় রায়বাহাদুরের কার্যে সহায়তা করিয়া থাকে। রায়বাহাদুর তাহাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসিতেন। যুবকটি কাশীর উদীয়মান কোনো বাঙালি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী। রায়বাহাদুর এই স্নেহাস্পদ সহচরকে পার্শ্বে ডাকিয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন, কি বুঝছ? যুবক বলিল, আর বোঝাবুঝি কি, উঠে পড়ুন, অঘটন কিছু ঘটেছে তাতে সন্দেহ নেই। রায়বাহাদুর বলিলেন, এ কার বাড়ি জানো? পাণ্ডাকুলের প্রিন্স অফ ওয়েলস, শঙ্করলালের। যুবক উৎসাহ ভরে বলিয়া উঠিল, এই রত্নটিকেই না আপনি অনেক দিন থেকে জালে গাঁথবার চেষ্টায় আছেন? দেখুন, বিশ্বনাথ হয়তো আজ আপনাকে কামনা পূর্ণ করতেই এ পথে এনেছেন। দেখুন দেখুন, মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে কাঁপছে, পড়ে না যায়। রায়বাহাদুর তৎক্ষণাৎ তাহার প্রহরীদিগকে চৌতারার নিকট মোতায়েন করিয়া দ্রুত পদে উপরে উঠিতে লাগিলেন। যুবকও তাহার পশ্চাৎবর্তী হইল। বারান্দায় পদার্পণ করিবা মাত্র শিখার অগ্নিশিখাবৎ জ্বলন্ত চক্ষু দুইটি তাহার উপর পড়িল। রায়বাহাদুর দেখিলেন, সেই চক্ষু হইতে যেন বিদ্যুৎ ঝলসিত হইতেছে। তাহার সুন্দর প্রদীপ্ত মুখখানি সিঁদুরের মতো আরক্ত হইয়া উঠিয়াছে। ওষ্ঠদ্বয় কি যেন বলিবার জন্য কাঁপিতেছে, কিন্তু কথা বাহির হইতেছে না। ঘরের ভিতরের দিকে চাহিবা মাত্র রায়বাহাদুর দেখিলেন, দরদালানের উপর ২-৩ জন জোয়ান তাহার দিকে ঝুঁকিয়াছে। রায়বাহাদুরকে দেখিয়াই তাহারা শিষ্টের মতো হলঘরে ফিরিয়া গেল। রায়বাহাদুর অগ্রসর হইয়া সস্নেহে বলিলেন, কি হয়েছে মা? কেন অমন করে চিৎকার করছিলে? সব বলো তো মা, নির্ভয়ে বলো, আমরা পুলিশের লোক। পরিপূর্ণ দৃষ্টিতে শিখা প্রবীণ রায়বাহাদুরের সেই সৌম্য গম্ভীর মূর্তি দেখিয়া যেন অনেকটা আশ্বস্ত হইল। তাহার মুখের উপর চক্ষু দুইটি তুলিয়া সে বলিল, আপনি পুলিশের লোক, আমাকে রক্ষা করুন। অবিচলিত দৃঢ়স্বরে রায়বাহাদুর বলিলেন, নিশ্চয়ই, তুমি যদি কাশীর মেয়ে হও মা, আমার নাম নিশ্চয়ই শুনে থাকবে। আমাকে কাশীর সকলে রায়বাহাদুর বলে জানে। কি হয়েছে মা? অকপটে আমাকে সব বলতে হবে। ভিতরে চলো মা, কোনো ভয় নেই। ওই দেখো, নিচে আমার পাহারাওয়ালা দাঁড়িয়ে আছে। হলের সেই বিভৎস দৃশ্য দেখিয়া রায়বাহাদুর চমকিয়া উঠিলেন। ফরাসের এক পার্শ্বে গোবর্ধন বসিয়াছিল। রায়বাহাদুরকে ঘরে ঢুকিতে দেখিয়াই সে সভয়ে মুখ লুকাইবার চেষ্টা করিল, কিন্তু রায়বাহাদুর তৎপূর্বেই সশ্লেষে বলিয়া উঠিলেন, আরে কেও? হ্যালো মাই ডিয়ার ওল্ড ফ্রেন্ড, তুমিও এখানে এসে জুটেছ? বাহ বাহ। কার্পেট মণ্ডিত কক্ষতলে কয়েকখানা খুরশি পাতা ছিল। রায়বাহাদুর সস্নেহে শিখার হাত ধরিয়া একখানি খুরশির উপর তাহাকে বসাইয়া দিয়া স্বয়ং তাহার সম্মুখে বসিলেন। যুবকও তাহার পশ্চাতে আরো একখানি খুরশি অধিকার করিয়া বসিল। শঙ্করলাল তখন সংজ্ঞা পাইলেও রায়বাহাদুরের কণ্ঠস্বর শুনিয়াই আতঙ্কে আবার অচৈতন্যের ভান করিল। রায়বাহাদুরের উপস্থিতি তাহার আর্তনেত্রের অসীম যন্ত্রণা অপেক্ষাও মর্মন্তুদ হইতেছিল। রায়বাহাদুর বলিলেন, গোড়া থেকে সমস্ত ঘটনা আমাকে খুলে বলো মা। কি করে এখানে এলে, কে কাণ্ড করেছে, সমস্ত আমি শুনতে চাই। শিখার পদতলে তাহার আত্মরক্ষার সেই অস্ত্র পড়িয়াছিল।
ধীরে ধীরে সেটিকে তুলিয়া লইয়া উজ্জ্বল চক্ষু যুগল রায়বাহাদুরের মুখের উপর তুলিয়া সে দৃঢ় অথচ গাঢ় স্বরে বলিল, দেখুন, এটা আমারই চুলের কাঁটা। এই এই এ কাণ্ড করেছে, আর এরই জন্য ওই পাষণ্ডের হাত থেকে আমি আমার সম্মান রক্ষা করতে পেরেছি। এখন আমার ইতিহাস শুনুন। তখন শিখা কাশীর স্টেশন হইতে আরম্ভ করিয়া আত্মরক্ষার জন্য এই ভণ্ড সাধুকে আক্রমণ পর্যন্ত সমস্ত কাহিনী রায়বাহাদুরের নিকট যথাযথ প্রকাশ করিল। শুনিতে শুনিতে রায়বাহাদুরের মুখ ক্রোধে আরক্ত হইয়া উঠিতেছিল। সকল কাহিনী বলিয়া মুখখানি নত করিয়া শিখা বলিল, আত্মরক্ষার জন্যই আমি এ নিষ্ঠুর আঘাত করেছি। এ ভিন্ন আমার আর রক্ষার কোনো উপায় ছিল না। হয়তো এজন্য আমার শাস্তি হবে, কিন্তু আমি নির্দোষ। রায়বাহাদুর দৃপ্ত স্বরে বলিলেন, তোমার কখনো শাস্তি হতে পারে না মা, বরং এ সাহসের জন্য তোমাকে উপযুক্ত পুরস্কার দেওয়া উচিত। ভালো কথা, এইবার আমি তোমার পরিচয় জানতে চাই মা। তোমার বাপের নাম কি? শিখা মুখ নত করিয়া ধীরে ধীরে বলিল, আমার বাবার নাম শ্রীযুক্ত রাজীব লোচন মণ্ডল। আমাদের রায়বাহাদুরের প্রিয় সহচর এতক্ষণ স্তম্ভিতভাবে এই তেজস্বিনী তরুণীর ঘাত প্রতিঘাতপূর্ণ কাহিনী শুনিতে শুনিতে অসীম কৌতূহলের সহিত তাহাকে নিরীক্ষণ করিতেছিল। এইবার সে যেন সহসা সর্পাহতবৎ চমকিয়া ক্ষিপ্রভাবে লাফাইয়া উঠিয়া শিখার সম্মুখে গিয়া দাঁড়াইল। বিস্ময় বিস্ফারিত দুই চক্ষু তাহার শ্রান্ত মুখখানির উপর তুলিয়া সে বলিয়া উঠিল, তুমি শিখা? এ যে সেই চিরস্মৃতি মাখা চিরপরিচিত সুমধুর স্বর। শিখা স্তব্ধ হইল, সমস্ত ভুলিয়া গেল। মুগ্ধের মতো সে প্রশ্নকর্তার প্রদীপ্ত মুখখানির উপর পরিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল, তাহার কাম্য, তাহার ইষ্ট, তাহার ধ্যান, তাহার দেহ ও মনের দেবতা এই দারুণ দুর্যোগের মধ্যে তাহারই সম্মুখে। মন্ত্রমুগ্ধের মতো উঠিয়া শিখা অরিন্দমের পদতলে মস্তক নত করিল। রায়বাহাদুর অরিন্দমের কাহিনী সমস্তই শুনিয়াছিলেন, সুতরাং তাহার আর বুঝিতে কিছু বিলম্ব হইল না। পরদিন অরিন্দমের বাটিতে শিবরাত্রির পারণের মহোৎসবে রাজীবলোচন সপরিবার আমন্ত্রিত হইয়া রায়বাহাদুরের মধ্যস্থতায় সমস্তই শুনিলেন। রায়বাহাদুর বলিলেন, মণ্ডল মশাই, আপনার জামাতা দেশের ডাকে বাংলা ছেড়ে এসে সরকারের চক্ষুশূল হয়েছিলেন। বাবাজির উপর আমাদের খুব কড়া নজরই ছিল, যদিও পরে জানা গেল তিনি সম্পূর্ণ নির্দোষ, কোনো গলদ তাতে নেই। শেষে ঘটনাচক্রে একদিন উনি গুপ্তঘাতকের হাত থেকে আমাদের প্রাণ বাঁচিয়ে দেন। সেই থেকে আমি ওকে ছোট ভাইয়ের মতো দেখে আসছি, আর আমারই একটু চেষ্টার ফলে আপনার জামাতা আজ কাশীর একজন বড় মার্চেন্ট। অরিন্দম ভক্তি ভরে শ্বশুর মহাশয়ের পদধূলি লইয়া বলিল, শিবরাত্রির পরই আমি চরণ দর্শন করতে কলকাতায় যেতাম। আমার ভাগ্য ফলে এখানেই দেখা হয়ে গেল। রায়বাহাদুর বলিলেন, মণ্ডল মশাই, সেকালের সরল যুগ চলে গেছে। উপকারের বিনিময়ে অপকার পাওয়াই হচ্ছে এ যুগের ধারা। সরল বিশ্বাসটা এভাবে যার তার উপর ন্যস্ত করে দেবেন না। গোবর্ধনের কাণ্ড দেখে আপনিও এবার সতর্ক হন। রাজীবলোচন বলিলেন, কাশী এমন তীর্থস্থান, বিশ্বনাথের ধাম, এখানেও লোকজন এমন কুৎসিত কাণ্ড করে। এমন নরকের পিশাচ ভদ্রবেশে এখানে শিকার খুঁজে বেড়ায়, তা তো স্বপ্নেও ভাবতে পারিনি রায়বাহাদুর।
রায়বাহাদুরের কৃপায় ব্যাপারটা আর বেশি দূর গড়াইবার অবকাশ পায় নাই। তবে শোনা যায় রায়বাহাদুর গোবর্ধনকে অরিন্দমের বাড়ির সম্মুখস্থ হাতায় তাহার আরদালির দ্বারা পাকড়াও করিয়া আনিয়া স্বহস্তে 25 কষা লাগাইয়া ভবিষ্যতের জন্য তাহাকে সাবধান করিয়া দিয়া ছাড়িয়া দিয়াছিলেন। শিখা একদিন তাহার মাকে বলিল, চলো মা, এবার একদিন আমরা ঘটা করে বিশ্বনাথের পুজো দিয়ে আসি। মা বলিলেন, দেব বই কি মা, বাবার কৃপায় বাবার ধামে এসে আমরা যে আমাদের হারানিধি ফিরে পেয়েছি। আপনারা শুনছিলেন সাহিত্যিক মণিলাল বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প হারানিধি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।